হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2023 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে, নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এর উত্তর হবে অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার। 2 নম্বর প্রশ্ন হলো, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো? এর উত্তর হবে অপশন বি, নততল। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি জটিল যন্ত্র? এর উত্তর হবে অপশন ডি, সেলাই যন্ত্র। 4 নম্বর প্রশ্ন হলো, প্রাথমিক বা মৌলিক রাশি হলো? এর উত্তর হবে অপশন বি, সময়। 5 নম্বর প্রশ্ন হলো, স্পর্শহীন বল হলো? এর উত্তর হবে অপশন ডি, ওজন। 6 নম্বর প্রশ্ন হলো, অণু পরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো? এর উত্তর হবে অপশন বি, মোল। 7 নম্বর প্রশ্ন হলো, আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কি থেকে পাই? এর উত্তর হবে অপশন ডি, খাদ্য থেকে। 8 নম্বর প্রশ্ন হলো, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো? এর উত্তর হবে অপশন এ, সৌরশক্তি। 9 নম্বর প্রশ্ন হলো, দিয়ে যে মৌলটির চিহ্ন তা হলো? এর উত্তর হবে অপশন ডি, ক্যালসিয়াম। 10 নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো? এর উত্তর হবে অপশন এ, H2S। 11 নম্বর প্রশ্ন হলো, সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে অপশন সি, তাপ শক্তিতে। 12 নম্বর প্রশ্ন হলো, একটি চৌম্বক পদার্থ হলো? এর উত্তর হবে অপশন সি, নিকেল। 13 নম্বর প্রশ্ন হলো, নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা? এর উত্তর হবে অপশন এ, তত বাড়ে। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? এর উত্তর হবে কপিকল। 2 নম্বর প্রশ্ন হলো, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? এর উত্তর হবে থার্মোমিটার। 3 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রের নাম কি? এর উত্তর হবে আর্ক অক্সানোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, সবচেয়ে হালকা মৌল ড্যাশ? এর উত্তর হবে হাইড্রোজেন। 5 নম্বর প্রশ্ন হলো, ঠিক বা ভুল নির্বাচন করো। প্রশ্ন হলো, কম্পিউটার একটি সরল যন্ত্র, এটি ভুল হবে। 6 নম্বর প্রশ্ন হলো, সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম লেখো। এর উত্তর হবে ন্যাট্রিয়াম। 7 নম্বর প্রশ্ন হলো, প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়? এর উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 8 নম্বর প্রশ্ন হলো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি গ্যাস পাওয়া যায়? ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে পাওয়া যায় অক্সিজেন গ্যাস। 9 নম্বরে আছে, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলে? এর উত্তর হবে পরমাণু। 10 নম্বর প্রশ্ন হলো, নততলের ব্যবহারে কি শক্তি খরচ বাঁচে? এর উত্তর হবে হ্যাঁ, বাঁচে। এরপরে আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর হবে সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলা হয়। উদাহরণ, লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। 2 নম্বর প্রশ্ন হলো, শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো। এর উত্তর হবে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। 3 নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তর হবে, 1 নম্বর বৈশিষ্ট্য হলো, ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। 2 নম্বর, ঘর্ষণ চলমান বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 3 নম্বর, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। 4 নম্বর, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। 5 নম্বর, ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করে, তল যত মসৃণ হয় ঘর্ষণ বল তত কম হয়। 6 নম্বর, বস্তুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলও বাড়ে।
4 নম্বর প্রশ্ন হলো, তোমার জানা দুটি ধাতুর নাম উল্লেখ করো এবং ওই ধাতু দুটির প্রধান বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হবে লোহা ও তামা। লোহার বৈশিষ্ট্য হলো পরিবহনে। জাহাজ, রেলপথ, রেল ইঞ্জিন, রেলগাড়ি, সেতু, বিভিন্ন মোটর গাড়ি, সাইকেল প্রভৃতি তৈরিতে লোহা ব্যবহৃত হয়। গৃহস্থলিতে বাড়ি নির্মাণে রড, গ্রিল প্রভৃতি তৈরিতে, ছুরি, কাঁচি, বাসনপত্র, আসবাবপত্র তৈরিতে লোহা ব্যবহৃত হয়। তামার বৈশিষ্ট্য হলো বিদ্যুৎ শিল্পে। তামা বিদ্যুতের সুপরিবাহী হওয়ায় বিদ্যুৎ শিল্পে তামার ব্যবহার সর্বাধিক। পরিবহনে রেলগাড়ি, মোটরগাড়ি, জাহাজ, বিমানপথ প্রভৃতি নির্মাণে তামা ব্যবহৃত হয়। 5 নম্বর প্রশ্ন হলো, ঘনত্ব কাকে বলে? আর এর সাথে আছে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? এর উত্তর হবে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর এটা যেটা আছে এটা এসআইতে। 6 নম্বর প্রশ্ন হলো, নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণ থেকে কিভাবে নিকেলকে পৃথক করবে? এর উত্তর হবে নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণে একটি দ্বন্দ্ব চুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দ্বন্দ্ব চুম্বকের গায়ে আটকে যায়। ফলে নিকেল গুঁড়ো সমেত দ্বন্দ্ব চুম্বকটিকে আলাদা করে নিলে পাত্রে শুধু কপার গুঁড়ো পড়ে থাকে। কপার অচুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। এরপরে আছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সৌরশক্তি কি? আর এর সাথে আছে সৌরশক্তির 3টি ব্যবহার লেখো। এর উত্তর হবে সূর্যের অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। সূর্য থেকে আসা এই তাপশক্তি ও আলোক শক্তিকেই সৌরশক্তি বলে। সৌরশক্তির ব্যবহার 1 নম্বর হলো, উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে। 2 নম্বর হলো, সূর্যের তাপ জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় ও তৈরি করে মেঘ, ফলে বৃষ্টিপাত হয়। 3 নম্বর হলো, সূর্যের তাপে বড় হওয়া গাছপালায় মাটির নিচে চাপা পড়লে বহু কোটি বছর পরে তৈরি হয় কয়লা, পেট্রোলিয়াম। 2 নম্বর প্রশ্ন হলো, একই রাশির বিভিন্ন মাপের একক ব্যবহার করা হয় কেন? আর এর সাথেই আছে সাধারণ তুলাযন্ত্রের সূচকের সাম্যাবস্থা কাকে বলে? এর উত্তর হবে পরিমাণ সম্পর্কিত কাজে প্রয়োজন অনুযায়ী একই বা ভিন্ন রাশির ছোট বড় বিভিন্ন রকম মান পরিমাপ করতে হয়। অভিজ্ঞতা থেকে আমরা জানি সব পরিমাপের ক্ষেত্রেই একই এককের ব্যবহার সুবিধাজনক নয়। রাশির মান ছোট হলে ছোট একক এবং বড় হলে বড় একক ব্যবহার না করলে রাশিটির সংখ্যামান প্রকাশ করা অসুবিধাজনক হয়ে থাকে। এই কারণেই রাশির মান অনুযায়ী ছোট বা বড় বিভিন্ন একক উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন একটি কলমের দৈর্ঘ্য 12 সেমি। এই দৈর্ঘ্যকে কিলোমিটারে লিখলে তার মান হয় 0.00012 কিলোমিটার। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব 107 কিমি, যা সেমিতে প্রকাশ করলে দাঁড়ায় 1,07,00,000 সেমি। উভয় ক্ষেত্রেই সংখ্যামানগুলি যথাক্রমে এত ছোট বা এত বড় যে এগুলি ব্যবহারের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। এর সাথেই ছিল সাধারণ তুলাযন্ত্রের সূচকের সাম্যাবস্থা কাকে বলে? এর উত্তর হবে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করার সময় দুটি তুলাপাত্র যথাক্রমে বস্তু ও তার ওজনের তুলা বাটখারা চাপানো হয়। সেই অবস্থায় তুলাযন্ত্রের সূচক কাটা স্কেলের শূন্য বিন্দুতে স্থির হয় অথবা শূন্যের উভয় পাশে সমান দূরত্বে আন্দোলিত হয়। তুলাযন্ত্রের সূচকের এই বিশেষ অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। 3 নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক রাশি কাকে বলে? আর এর সাথে আছে গঠনগতভাবে রাশি কয় প্রকার ও কি কি? এর উত্তর হবে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই সাধারণভাবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বেগ ইত্যাদি। গঠনগত দিক থেকে ভৌত রাশিকে দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। যেমন 1 নম্বর মূল রাশি বা মৌলিক রাশি এবং 2 নম্বর লব্ধ রাশি। 4 নম্বর প্রশ্ন হলো, জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? এর উত্তর হবে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ 1 নম্বর কঠিন, তরল বা গ্যাসীয় সমস্ত পদার্থই জলে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত হয়। 2 নম্বর লবণ, অ্যাসিড বা ক্ষারের মতো আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হয়। 3 নম্বর অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া জলীয় মাধ্যমে সংঘটিত হয়। 4 নম্বর হলো রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত অধিকাংশ বিকারক দ্রব্যই জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়।
5 নম্বর, বেশিরভাগ লবণের দ্রব্যতা জলের পরিপ্রেক্ষিতে গণনা করা হয়। 6 নম্বর, জল সহজলভ্য এবং প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। 7 নম্বর, 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি উষ্ণতার বিস্তীর্ণ পাল্লার মধ্যে জল তরল অবস্থায় থাকে। 8 নম্বর, পরীক্ষাগারে একে সহজে ও নিরাপদে ব্যবহার করা যায়। 9 নম্বর, জলের রাসায়নিক সক্রিয়তা অন্য তরল অপেক্ষা বেশি হয়। জলের মতো ভৌত ও রাসায়নিক ধর্মের বিস্তৃতি আর অন্য কোনো দ্রাবকের না থাকায় জলকে সার্বজনীন দ্রাবক আখ্যা দেওয়া হয়। 5 নম্বর প্রশ্ন হলো O2 বলতে কি বোঝায়? এর উত্তর হবে ও বলতে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়, 2O বলতে অক্সিজেনের দুটি পরমাণুকে বোঝায়, O2 বলতে অক্সিজেনের একটি অণুকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন হলো খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? আর এর সাথে আছে খাদ্যজাল বলতে কি বোঝায়? এর উত্তর হবে যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীর নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে আনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। এর সাথেই ছিল খাদ্যজাল কাকে বলে? এর উত্তর হবে একই উদ্ভিদ বা প্রাণীর একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো টিকটিকি হলো এক ধরনের, এর উত্তর হবে অপশন বি সরীসৃপ। 2 নম্বর প্রশ্ন হলো আমাশয় রোগ ঘটায় যে জীব সেটি যে জীবরাজ্যের অন্তর্গত সেটি হলো, এর উত্তর হবে অপশন এ প্রোটিস্টা। 3 নম্বর প্রশ্ন হলো ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, এর উত্তর হবে অপশন এ কিউলেক্স মশা থেকে। 4 নম্বর প্রশ্ন হলো খোলা হলো একটি, এর উত্তর হবে অপশন ডি এ ও সি উভয়ই, এ মানে সপুষ্পক আর সি মানে দ্বিবীজপত্রী। 5 নম্বর প্রশ্ন হলো ঢেঁকি শাক একটি, এর উত্তর হবে অপশন সি পান। 6 নম্বর প্রশ্ন হলো গ্যাসীয় বর্জ্য হলো, এর উত্তর হবে অপশন বি মিথেন গ্যাস। 7 নম্বর প্রশ্ন হলো কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে, এর উত্তর হবে অপশন সি ক্যাডমিয়াম। 8 নম্বর প্রশ্ন হলো পুনর্ব্যবহার সম্ভব নয়, এর উত্তর হবে, এখানে উত্তর সি হবে প্লাস্টিক হবে, এখানে পচা সবজি হবে না, এখানে সি হবে প্লাস্টিক। 9 নম্বর প্রশ্ন হলো গমনে অক্ষম একটি প্রাণী হলো, এর উত্তর হবে অপশন এ স্পঞ্জ। 10 নম্বর প্রশ্ন হলো দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হলো, এর উত্তর হবে অপশন ডি ব্যাকটেরিয়া। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছেন, এর উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। 2 নম্বর প্রশ্ন হলো চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ, এর উত্তর হবে জৈব ভঙ্গুর। 3 নম্বর প্রশ্ন হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি, এর উত্তর হবে ভাইরাস। 4 নম্বর প্রশ্ন হলো বীজপত্র কাকে বলে, এর উত্তর হবে বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। 5 নম্বর প্রশ্ন হলো ডিডিটি এর পুরো নাম কি, এর উত্তর হবে ডাইক্লোরো ডিফেনাইল ট্রাইক্লোরো ইথেন। 6 নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে উত্তর হবে টাইফয়েড। 7 নম্বর প্রশ্ন হলো রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন, এর উত্তর হবে বাঘেরা কিভাবে মূত্রের মাধ্যমে থাকা গন্ধের মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে, এই গন্ধটির নাম হচ্ছে ফেরামোন। আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও, এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমাদের অনেক উপকার হয়। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য লেখো, এর উত্তর হবে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান, অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে মেরুদণ্ড অনুপস্থিত। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে অস্থি ও তরুণাস্থি দ্বারা অন্তকঙ্কাল গঠিত, অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে এদের অন্তকঙ্কাল গঠিত হয় না। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে
রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে রক্ত সংবহনতন্ত্র থাকলে তা বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত প্রকৃতির। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে উন্নত হৃৎপিণ্ড দেখা যায় এবং দেহের সামনের দিকে অবস্থিত। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে সাধারণত থাকে না, থাকলেও তা দেহের পিঠের দিকে অবস্থিত। মেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ হলো মাছ, ব্যাঙ, মানুষ। অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ হলো অ্যামিবা, মশা, মাছি। 2 নম্বর প্রশ্ন হলো গোপালচন্দ্র ভট্টাচার্য কেন বিখ্যাত? এর উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য ছিলেন বাংলার একজন বিখ্যাত আচরণ বিজ্ঞানী। বাংলার পোকামাকড়দের আচার আচরণ নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে তিনি নানান গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেন। বাংলার কীটপতঙ্গ নামক গ্রন্থে এই সমস্ত তথ্য সহজ ও সাবলীল ভাষায় লিপিবদ্ধ করেন। 3 নম্বর প্রশ্ন হলো ফ্লাই অ্যাশ কি, আর এর সাথে আছে এটি পরিবেশের কিভাবে ক্ষতি করে? এর উত্তর হবে প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে সূক্ষ্ম ছাই উৎপন্ন হয় তাকে ফ্লাই অ্যাশ বলে। এগুলি বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়, বড় বড় গাছের পাতায় জমা হয়ে খাদ্য উৎপাদন পদ্ধতি ব্যাহত করে, কলকারখানার আশেপাশের কৃষি জমির ওপর ছড়িয়ে পড়ে ফসল উৎপাদনের হার কমিয়ে দেয়। 4 নম্বর প্রশ্ন হলো সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে? এর উত্তর হবে পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্রকে আঘাত করে। এরপরে আছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তর হবে শৈবালের মধ্যে ক্লোরোফিল থাকে, ছত্রাকের মধ্যে ক্লোরোফিল থাকে না। শৈবাল সাধারণত সবুজ বর্ণের হয়, ছত্রাক সাদা বা ধূসর বর্ণের হয়। শৈবালে ক্লোরোফিল থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই এদের স্বভোজী বলে। ছত্রাকের মধ্যে ক্লোরোফিল না থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, তাই এরা পরভোজী প্রকৃতির। শৈবাল সাধারণত জলাশয় ও ভিজে মাটিতে জন্মায়। ছত্রাক সাধারণত পচা গলিত জৈব বস্তুর উপর জন্মায়। শৈবালের উদাহরণ হলো স্পাইরোগ্লাইরা, ভলবক্স, ক্লোরেলা। ছত্রাকের উদাহরণ হলো ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি। 2 নম্বরে আছে শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে, এদের কাজ কি? এর উত্তর হবে একটি মৌচাকে অসংখ্য শ্রমিক মৌমাছি থাকে, এরা সবাই রানীর মেয়ে, এরা সংসারের সব কাজ করে। শ্রমিক মৌমাছির গায়ে থাকা মোম গ্রন্থি থেকে মৌমোম খরিত হয়, এই মোম দিয়ে তারা মৌচাক তৈরি করে। এরা ঘুরে ঘুরে ফুল থেকে নেটকার বা মিষ্টি রস এনে মৌচাকের কুঠুরিতে মধু তৈরি করে জমিয়ে রাখে এবং সবাইকে খাওয়ায়। এরা মৌচাকের বাইরে কোনো খাদ্যের উৎসের সন্ধান পেলে মৌচাকে এসে এক বিশেষ নৃত্যের মাধ্যমে অন্যান্য সঙ্গীদের জানায়। কিছু শ্রমিক মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়, আবার কিছু লাভাদের দেখাশোনার দায়িত্ব নেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর ভবিষ্যতে রানী মৌমাছিকে রাজকীয় জেলি এবং বাকিদের মৌরুটি খাওয়ানো হয়। মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে এরা জোরে জোরে পাখা নাড়িয়ে বাতাস দেয়, আবার বহিরাগত কোনো শত্রু এলে ঝাঁপিয়ে পড়ে হুল ফুটিয়ে দেয়। 3 নম্বর প্রশ্ন হলো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হলো বর্জ্য বস্তু থেকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক কলেরা ইত্যাদি। 2 নম্বর বর্জ্য বস্তু মাটির ওপর জমে থাকলে জল ও মাটি দূষিত হয়। 3 নম্বর বর্জ্য বস্তুর দৃশ্য দূষণ করে এবং সৌন্দর্যের হানি ঘটায়। 3 নম্বর বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ায় যা মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এর সকল কারণের জন্য বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা অত্যন্ত প্রয়োজন। 4 নম্বর প্রশ্ন হলো আচরণ বিজ্ঞানী চার্লস ডারউইনের অবদান লেখো। এর উত্তর হবে চার্লস ডারউইন ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। তিনি ছোটবেলা থেকেই পোকামাকড়, পাখি প্রভৃতির আচার আচরণ লক্ষ্য করেন। পরে বড় হয়ে তিনি জাহাজে করে ঘোরার সময় অন্যান্য নানা জীবের আচরণ দেখেন। এই সব চিন্তাভাবনা নিয়ে তিনি একটি বই লেখেন। এই থেকে জানা যায় চার্লস ডারউইন প্রথম ব্যাখ্যা করেন জীবেরা কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে বেঁচে থাকে ও এক ধরনের প্রজাতি থেকে কিভাবে নতুন প্রজাতি সৃষ্টি হয়। তার চিন্তাভাবনা সম্বন্ধিত তথ্যকে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরে স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।